সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি এমন একটা অর্থবহ এবং বড় চুক্তি করতে চান, যে চুক্তি হবে ইরানের সাথে প্রকৃতপক্ষে আমেরিকার স্বার্থ রক্ষাকারী চুক্তি। তিনি একদম সরাসরি বলেছেন যে ওবামার আমলের চুক্তির মতো কোনো চুক্তি তিনি ইরানের সাথে করবেন না। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি বলেছেন যে ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা করা একটা অলীক কল্পনা, এবং ইরান কখনো কারোর চাপিয়ে দেওয়া কোনো চুক্তি মানবে না। তিনি একদম জোর দিয়ে এবং স্পষ্ট করে বলেছেন যে যুদ্ধের চেয়ে অবশ্যই কূটনীতি এবং আলোচনা ভালো, এবং সেটাই শান্তির পথ। তবে সেটা চাপ সৃষ্টি করে কোনো কিছু আদায় করা যাবে না। তার মানে হচ্ছে বারবার দাবি করা হলেও দুই পক্ষ কিন্তু এখনো চুক্তির থেকে অ্যাকচুয়ালি অনেক দূরে। দুই পক্ষের ভেতরে যদি চুক্তি হয় তাহলে আরো সময় লাগবে এবং অনেক কিছু গ্যাপ কমাতে হবে, এখনো বোঝা যাচ্ছে। যদিও দুই পক্ষ বলছে খুব কাছাকাছি এসেছে, কিন্তু এখনই সেই চুক্তি হচ্ছে বা চুক্তি নিয়ে বা সমঝোতা সই করার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠক হবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। এর ভিতরে অন্য একটা সংখ্যা তৈরি করেছে, সেটাই আজকের আলোচনার মূল বিষয়বস্তু। সেটা হচ্ছে যেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তুরস্ক, পাকিস্তান সব দেশের মধ্যস্থতাকারীদের সাথে বা নেতাদের সাথে আলোচনা করেছিলেন, সেই দিন কিন্তু তিনি মাঝখানে একটা কথা বলে ফেলেছেন। তাদের সাথে সম্ভবত গ্রুপ কলে কথা হচ্ছিল। তিনি সেদিন বলেছেন যে আপনারা সবাই তাহলে আব্রাহাম অ্যাকর্ডে সই করুন, অর্থাৎ যে চুক্তির মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ইসরায়েলের সাথে সম্পর্ক করেছে, সেই চুক্তিতে সই করুন আপনারা। এইখানে মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাবে আরব এবং পাকিস্তান বা তুরস্ক এই সমস্ত দেশের নেতারা কি বলেছিলেন সেদিন এই বিষয়টা নিয়ে, এবং চুক্তির ভালো মন্দ বিভিন্ন দিক নিয়ে, চুক্তির সম্ভাবনা কত, চুক্তি আসলে হতে যাচ্ছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে এখন আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথম কথা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 দিন আগে, যেদিন তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট, কাতারের প্রধানমন্ত্রী এবং আমির, সৌদি যুবরাজ, তুরস্কের প্রেসিডেন্ট, জর্দানের বাদশাহ, এ সমস্ত ব্যক্তির সাথে যখন আলাপ করছিলেন, এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির, তাদের সাথে যখন আলাপ করছিলেন এই চুক্তির ব্যাপারে, তারা সবাই ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সাথে চুক্তি করার ব্যাপারে অনুরোধ করছিলেন বা চুক্তি করার জন্য উৎসাহিত করছিলেন। তখন ডোনাল্ড ট্রাম্প, মানে বাংলা ভাষায় বললে কি বলবো, খাস বাংলায় বললে ফট করে তিনি একটা প্রস্তাব দিয়ে বসেন। সেই প্রস্তাব হচ্ছে, ঠিক আছে, ইরানের সাথে আমরা চুক্তি করছি, আপনারাও আব্রাহাম অ্যাকর্ডে সই করেন। আব্রাহাম অ্যাকর্ড হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আগের বার যখন ক্ষমতা আসেন তখন ইসরায়েলের সাথে আরব দেশগুলোর যে চুক্তি করার ব্যবস্থা করেছিল, সেইটার নাম হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড বা ইব্রাহিম চুক্তি। আমরা যদি বাংলায় বলি আব্রাহাম চুক্তি, যাই বলি। তো এই আব্রাহাম অ্যাকর্ড কি? এই আব্রাহাম অ্যাকর্ডে সই করা মানে ইসরায়েলকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়া যে হ্যাঁ, ইসরায়েল একটা স্বাধীন সার্বভৌম দেশ। 1। 2 হচ্ছে ইসরায়েলের অস্তিত্ব আপনি মেনে নিলেন। 3 হচ্ছে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে যখনই স্বীকৃতি দিচ্ছেন, এই চুক্তির বলে আপনি তার পার্টনার হয়ে যাচ্ছেন, আপনি তার মিত্র দেশে পরিণত হলেন। তার মানে এই আব্রাহাম অ্যাকর্ডে সই করার মানে হচ্ছে ইসরায়েলের সাথে আপনার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়ে যাওয়া। তো যখন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হচ্ছে, তখন আপনার দেশের দূতাবাস ইসরায়েলে থাকবে আর ইসরায়েলের দূতাবাস আপনার দেশে থাকবে। আপনার সাথে তার ব্যবসা বাণিজ্য, বিমান যোগাযোগ, এমনি সফর, ভ্রমণ থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের চুক্তি, সহযোগিতা, এগুলো থাকতে পারে।
যেমন বিভিন্ন দেশের, দুই দেশের, ধরুন বাংলাদেশের সাথে চীনের কথার কথা, বিভিন্ন রকমের চুক্তি থাকতে পারে, সামরিক চুক্তি থাকতে পারে, জ্বালানি খাতে চুক্তি থাকতে পারে, তেল গ্যাস উত্তোলনের ক্ষেত্রে চুক্তি থাকতে পারে, আমাদের ধরুন এখানে গাড়ি কোম্পানি করা হবে সেটা নিয়ে চুক্তি হতে পারে, সাংস্কৃতিক চুক্তি হতে পারে, মিডিয়া নিয়ে চুক্তি হতে পারে, শিক্ষা খাতে চুক্তি হতে পারে, শিক্ষা খাতে চুক্তি হতে পারে যে আমাদের দেশে চীন থেকে কিছু শিক্ষার্থী এসে পড়াশোনা করবে তাদের সুবিধা মতো পছন্দ মতো, আবার আমাদের দেশ থেকেও চীনে সুবিধা মতো পছন্দ মতো বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করতে যাবে। এরকম নানা রকমের চুক্তি থাকে। এই সমস্ত বিভিন্ন রকমের লেনদেন চুক্তি হবে। এই আব্রাহাম অ্যাকর্ডে সই করার মানে হচ্ছে এইটা। তো এই আব্রাহাম অ্যাকর্ডে সই করে প্রকৃতপক্ষে ফরমালি এবং প্রকাশ্যভাবে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো, এই চারটা রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথমবারের আমল, অর্থাৎ 2016 সালে নির্বাচিত হয়েছে, তিনি 2020 সাল পর্যন্ত ছিলেন। এই সময়টাই তিনি এই আরব দেশগুলোকে এই চুক্তি করতে বাধ্য করেন এবং এই চুক্তি সৌদি আরবও করবে এইরকম একটা কথা প্রতিষ্ঠা হয়েছিল, এইরকম একটা কথা প্রচার হয়েছিল। তবে সৌদি আরব সে সময় একটা শর্ত দিয়েছিল যে ঠিক আছে আমরা ইসরায়েলের সাথে চুক্তি করতে পারি, তবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেই জায়গায় কিন্তু ঝুলিয়ে রেখেছে ইসরায়েল, যার কারণে আপনার সৌদি আরবের সাথে ইসরায়েলের চুক্তি হয়নি এরকম কথা শোনা যায়। এরপরে অবশ্য আরো কিছু ঘটনা ঘটেছে, যেমন ইয়েমেনের পক্ষ থেকে ইয়েমেনের হুতিরা যখন সৌদি আরবের উপর হামলা চালায় এবং সংযুক্ত আরব আমিরাতে হামলা চালায়, তারপরে আরো বেশ কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো মার্কিন বাহিনী, মার্কিন সরকার, সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব এরা কেউ সামাল দিতে পারেনি। তখন তাদের কাছে মনে হয়েছিল আমেরিকা তাদের নিরাপত্তা দিতে পারবে না। সেক্ষেত্রে এই ইসরায়েলের সাথে সম্পর্ক আর আমেরিকার সাথে এত সম্পর্ক রেখে লাভটা কি, হবেটা কি? এবং ইসরায়েলের সাথে সম্পর্ক করার মানেই হচ্ছে আজ না হোক কাল, কাল না হোক পরশু, এক সময় মুসলিম বিশ্বের কোনো না কোনো দেশের কাছে জবাবদিহি করতে হবে এবং মুসলিম দেশগুলোর ভেতরে সৌদি আরবের এখনো যে সামান্যতম অবস্থান আছে এই অবস্থানটাও চলে যাবে। সৌদি আরব এই বিষয়গুলো খেয়াল করেছিল, করে চুক্তি আর করেনি। এখন ডোনাল্ড ট্রাম্প সেদিন ফট করে বলে ফেলেছেন যে আমি ইরানের সাথে চুক্তি করছি, আপনারা ইসরায়েলের সাথে চুক্তি করেন, আব্রাহাম অ্যাকর্ডে সই করেন। এই কথা বলার পরে সব নেতা, সব আলোচক একদম চুপচাপ, পিন ড্রপ সাইলেন্স, পিনপত নিরাপত্তায় একদম ডুবে গেছে। তখন ডোনাল্ড ট্রাম্প আবার বলেন, একটু কৌতুক স্বরে, কৌতুক ভরে বলেছেন যে আপনারা কি ওপাশে আছেন, আপনারা চিন্তা করেন তিনি মুসলমানদের এই সমস্ত বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তাদের নিয়ে মস্করা করছেন। তিনি করতেই পারেন, এদের এই সমস্ত দেশের লোকজনকে তো তিনি আসলে ওই রকম তুচ্ছতাচ্ছিল্য করেন। তারা তো কাউকেই যে খুব গুরুত্ব দিয়ে দেখে তা কিন্তু না। ইরানকে গুরুত্ব দিচ্ছে এই কারণে যে ইরান রুখে দাঁড়িয়েছে, যার কারণে তাকে গুরুত্ব দিতে বাধ্য সে। তা নাহলে ইরানের আগের যে শাহ ছিল বিপ্লবের আগে, তাকেও গুরুত্ব দিত না এরকম। ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির কথা বলেছেন, তখন বাকি সবাই চুপ হয়ে গেছে। ইরানের সাথে চুক্তির ব্যাপারে আবার আলোচনায় ফিরেছে এবং আলোচনায় ফেরার পর ইরানের সাথে একটা চুক্তি করবে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে যে এই বিষয়ে চুক্তি হবে। বাট এই জায়গায় বারবার অমিল হয়ে যাচ্ছে। সেই অমিলটা কি? ইরান বলছে যে হরমুজ প্রণালী খুলে দেয়া, এরপরে পরমাণু ইস্যু, এই সমস্ত নিয়ে আলোচনা হবে পরে। প্রাথমিক যে আলোচনার ধাপ বা সমঝোতা যেটা হবে সেটা হচ্ছে ইরান, লেবানন সহ এই অঞ্চলে যুদ্ধ বন্ধ করা। ইরান কিন্তু পরিষ্কার করে বলছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি একদম সুস্পষ্ট করে বলেছেন আমেরিকার সাথে এখন যে চুক্তি হবে সেটা হচ্ছে মূলত যুদ্ধবিরতি চুক্তি, যুদ্ধ বন্ধের চুক্তি এবং তার সম্পদ ছাড় করার চুক্তি। এবং ইরানের পক্ষ থেকে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে আমেরিকা যদি এই প্রাথমিক আলোচনাতেই তার বৈদেশিক যে সমস্ত সম্পদ জব্দ করে রেখেছে, আটকে রেখেছে, এই সমস্ত সম্পদ যদি না ছেড়ে দেয় তাহলে ইরান কোনো চুক্তিতে যাবে না, সেকেন্ড ফেজের আলোচনায় যাবে না, পরমাণু নিয়ে আলোচনা হবে না। এপাশে ইরানের সাবেক আইআরজিসির সাবেক কমান্ডার মহসিন রেজাই, এই মহসিন রেজাই ইরাক ইরান যুদ্ধ যখন চলে তখন আইআরজিসির কমান্ডার ছিলেন। তিনি বলেছেন যে আমেরিকা যদি খুব দ্রুত
ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে না নেয়, হরমুজে যেটা ব্লকের সৃষ্টি করেছে আমেরিকা, সেটা যদি তুলে না নেয় তাহলে ইরানের পক্ষ থেকেই যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এবং সেই যুদ্ধে অত্র অঞ্চলে মার্কিন ঘাঁটি, পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, আরব সাগর, তারপরে ওমান উপসাগর, বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর, এই এলাকায় আমেরিকার যত অবস্থান আছে এবং নৌবাহিনীর যে অবস্থান আছে তার প্রত্যেকটা জায়গায় ব্যাপক হামলা চালানো হবে এবং অবশ্যই হরমুজ প্রণালীকে মুক্ত করা হবে। তিনি একদম সরাসরি বলেছেন, হরমুজ প্রণালীকে খুলবো আমরা প্রয়োজনে একদম যুদ্ধ করে, আমেরিকার বিরুদ্ধে হামলা চালিয়ে। তার মানে ইরান একেবারে যুদ্ধের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে এই সমস্ত কথাবার্তা বলছে। এদিকে আজকেই একটা খবর দেখলাম, বিভিন্ন সময় তো খবর বের হচ্ছে মাঝে মাঝেই, যে ইরানের ক্ষেপণাস্ত্র কতগুলো আছে আর কতগুলো নেই, ইরানের সামরিক শক্তি কতটুকু নষ্ট করতে পেরেছে আর কতগুলো আছে, এই সমস্ত ব্যাপার তো আসছেই। আজকে যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বর্তমানে কি অবস্থায় আছে, এইটা নিয়ে একটা রিপোর্টে দেখলাম, ভিডিওতে দেখলাম যে ইরানে যুদ্ধের আগে যে পরিমাণে ক্ষেপণাস্ত্র বানানো হতো যে গতিতে, সেই ক্ষেপণাস্ত্র বানানোর গতি এখন তার চেয়ে কয়েক গুণ। ধরুন আগে যদি দিনে একটা ক্ষেপণাস্ত্র বানানো হতো, তাহলে এখন দিনে বানাচ্ছে অন্তত 3টা বা 4টা বা 5টা, কথার কথা, অর্থাৎ কয়েক গুণ বেড়েছে সেটা। এবং এই ক্ষেপণাস্ত্র তৈরি করছে কি দিয়ে, কার সহযোগিতায়, কিভাবে? সেই রিপোর্টে বলা হচ্ছে এই ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরানের ইঞ্জিনিয়ার, মেকানিক্সরা মিলে একেবারে পাহাড়ের আড়ালে, পাহাড়ের নিচেই গোপন কারখানায়, এবং সেখানে সহযোগিতা করছে রাশিয়া। আর ইরান চীনের কাছ থেকে পাচ্ছে পার্টসপত্রের সহযোগিতা। ওই রিপোর্টে বলা হচ্ছে রাশিয়া থেকে মানে চোরাই পথে বা বেসরকারিভাবে কালোবাজারির মাধ্যমে ইরানে আসছে এই সমস্ত পার্টসপত্র, আর ওই পার্টসপত্র দিয়ে ইরান ক্ষেপণাস্ত্র বানাচ্ছে। এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল করার আছে, ইরান যদি চীন থেকে চোরাই পথে আসা পার্টসপত্র দিয়ে ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে, তাহলে এতদিন কি করেছে সে প্রশ্ন কিন্তু একটা বড় প্রশ্ন। আর এই ক্ষেপণাস্ত্র কর্মসূচিটাই আমেরিকা এবং ইসরায়েলের জন্য অনেক বড় মাথা ব্যথার কারণ। বড় বাস্তব প্রমাণ বা বাস্তব কারণ হচ্ছে, দেখেন এই যে গত 40 দিনের যুদ্ধ হলো বা জুন মাসে যে 12 দিনের যুদ্ধ হয়েছে, তাতে ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে কি ব্যাপক মাত্রায় ইসরায়েল এবং আমেরিকার ঘাঁটিগুলোর উপরে হামলা চালিয়েছে, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি হয়েছে না হয়েছে তা তো আপনারা সবাই জানেন। আমি দুপুরের ভিডিওতেও বলেছি যে ইরানের হামলায় এতটাই ক্ষয়ক্ষতি হয়েছে যে আমেরিকার যে MQ-9 রিপার ড্রোন, এই ড্রোনের 5 ভাগের 1 ভাগ ধ্বংস হয়ে গেছে, বড় ক্ষয়ক্ষতিটা। তো এরকম ভাবেই ইসরায়েল এবং আমেরিকার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তা কম বেশি তো সব আপনারা শুনছেন, জানছেন, আসছে, আরো হয়তো আসবে ভবিষ্যতে ইনশাল্লাহ। তো যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরেও এখন এইরকম ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রয়েছে বা উৎপাদন করছে। তাহলে এর আগে কি অবস্থায় ছিল, এবং এই ক্ষেপণাস্ত্র আসলে আমেরিকা এবং ইসরায়েলের জন্য কতটা ভয়ঙ্কর। যদি এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ না হয়, এই চুক্তিতে রাখি এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনার কোনো টপিকটাই পয়েন্ট নেই। যদি তাই না হয়, তাহলে তো সেই ইরানের সেই সামরিক শক্তি থেকেই গেল, তাহলে কি করবে, এই আলোচনার মানে কি হবে? এদিকে এই আলোচনা বা এই চুক্তি হতে পারে কিনা এটা নিয়ে যখন ব্যাপকভাবে জল্পনা কল্পনা চলছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এবং ইরানের স্পিকার বাকের কলিবাফ দুইজন একসাথে আজকে কাতারে গেছেন। এই কাতারে যাওয়ার মূল উদ্দেশ্য আমি যতদূর যা বুঝি বা মনে করি, যে কাতার যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখন এই আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে, এছাড়া কাতার একসময় মিডিয়েটর ছিল, কাতারের সাথে ইরানের সম্পর্কও ভালো, একদম প্রতিবেশী দেশ, অর্থাৎ পারস্য উপসাগরের এপার ওপার, উত্তর পাড়ে ইরান আর দক্ষিণ পাড়ে কাতার। যাই হোক, তো কাতারে যাওয়ার মূল উদ্দেশ্য আমি যেটা মনে করি যে এই চুক্তি এবং এই চুক্তির ব্যাপারে হয়তো কিছু আলাপ পরামর্শ করা কাতারের আমিরের সাথে। কাতারের আমিরের সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আবার খুব ভালো সম্পর্ক, সেটা আপনারা সবাই জানেন হয়তো। এইবার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে কাতারের আমির ডোনাল্ড ট্রাম্পকে একটা বিমান উপহার দিয়েছে মনে হয়। কাতারের মাধ্যমে আমরা আগের বার দেখেছিলাম যখন পরমাণু চুক্তি সই হয়েছিল ইরান এবং 6 জাতি গোষ্ঠীর মধ্যে, তখন যে সমস্ত দেশে ইরানের অর্থ আটকা ছিল, সেই সমস্ত দেশের অর্থ
কাতারের মাধ্যমে ছাড় করার ব্যবস্থা করা হয়েছিল। পরে কতদূর পেয়েছে আর কতদূর পায়নি সেটা এই মুহূর্তে ঠিক মনে নেই, বাট কাতার ট্রানজিট পয়েন্ট ছিল। তো এবারও হয়তো তেমন হতে পারে, হয়তো সেরকম আলোচনা হচ্ছেও ভেতরে ভেতরে। এই জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং স্পিকার দুইজন আজকে কাতারে গেছেন। তো যখন এই চুক্তি নিয়ে এত কথা, তখন ইরানের প্রেসিডেন্ট আর আমেরিকার প্রেসিডেন্ট কি বলছেন? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি একটা খুব গ্রেট এবং মিনিংফুল একটা ডিল করবেন ইরানের সাথে। এই মিনিংফুল এবং গ্রেট একটা ডিল করবেন, এবং তিনি বলছেন এইরকম ভালো বড় কোনো চুক্তি না হলে তিনি করবেন না, ওবামার মতো খারাপ চুক্তি হলে তিনি করবেন না। আর ইরান বলছে যে আমাদেরকে চাপ দিয়ে কোনো লাভ নেই, চাপ দিয়ে আমাদের কাছ থেকে কোনো চুক্তি আদায় করা যাবে না, কোনো আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। অর্থাৎ ইরানের স্বার্থের বাইরে যায় এমন কোনো চুক্তি অবশ্যই ইরান তার আত্মসমর্পণ হিসেবে ভাবছে, দেখছে। আত্মসমর্পণ হিসেবে যদি দেখে তাহলে আমেরিকার সাথে চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে কি হতে পারে? তাহলে এই চুক্তি আসলে এখন হবে কি হবে না তা নিয়ে বিরাট টানা পড়ে রয়েছে। এর প্রধান যে কারণ সেটা হচ্ছে যে আমেরিকা মূলত ইরানের পরমাণু কর্মসূচি বানচাল করবে, ধ্বংস করবে, নস্যাৎ করবে, এটাই তাদের মূল টার্গেট। চুক্তিতে যদি সেই জায়গায় না নিতে পারে তাহলে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি করবে না, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই চুক্তি করতে দেবে না। এছাড়া আমেরিকার যে রাজনীতিবিদ যারা, তারাও এই কথাই বলবে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনি যে যুদ্ধ করলেন, যুদ্ধ করে অর্জনটা কি? সেই পরমাণু কর্মসূচি যদি বন্ধ করতে না পারেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি যদি বন্ধ করতে না পারেন, হরমুজ প্রণালী যদি না খোলে, তাহলে ইরানের সাথে চুক্তি করে আপনি কি পেলেন, কি আনলেন, অর্জনটা কি? এই প্রশ্নের জবাব কিন্তু ডোনাল্ড ট্রাম্প দিতে পারবে না। আবার তার সামনে নির্বাচন, এই যুদ্ধ চালাতেও পারছে না, যুদ্ধ বন্ধও করতে পারছে না, মহা বিপদে পড়েছে ডোনাল্ড ট্রাম্প। আমি সবসময় কথা বলছি এটা, কিন্তু যত যাই কিছু হোক, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইসরায়েলকে ইগনোর করে কোনো চুক্তি করতে পারবে না। সেক্ষেত্রে আসলে ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তির সম্ভাবনা থাকলেও যথেষ্ট দূরের ব্যাপার। এখনই সেই রকম কোনো কিছু হবে বলে ভাবার কোনো সুযোগ নেই, কারণ নেই। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন, এই যে আলোচনা করলাম তাতে আপনাদের কি মনে হয়? আমি শেষ যে কথা বললাম যে চুক্তি হলেও যদি হয়ও, তাহলে সেটা অনেক দূরবর্তী ব্যাপার, এখনই না, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এবং ডোনাল্ড ট্রাম্প যে মুসলিম দেশগুলোকে আব্রাহাম অ্যাকর্ড চুক্তিতে সই করতে বলেছেন, এইটাই বা কতটুকু নৈতিক হয়েছে? এবং আপনারা কি মনে করেন যে চুক্তি কি এখনই হবে নাকি বহু সময় নেবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।